এবং আমরা যখন গায়েবালা নাজার নামাজ পড়তে দাঁড়াই, আমরা সবাই আমাদের সবাই এত বেশি কান্না করছিল, মনে হচ্ছিল যে আমরা আসলেই কারবালার ময়দানে চলে এসেছি। মনে হচ্ছিল যে একটা কারবালা হোসাইনের জীবনে ঘটেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু নাতির জীবনে, আমরা আরেকটা কারবালার ময়দানে দাঁড়িয়ে আছি। আমাদের চারপাশে ফোরাত নদী, আর চারপাশে এই সকল রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় চলে ইউনিফর্ম পরা সবগুলোই ইয়াজিদের বাহিনী। এই আন্দোলনের সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য মনে পড়ে আমার 2রা আগস্ট যেদিন ছিল দোলযাত্রা, আমাদের মনে আছে সেদিন শুক্রবার ছিল। আমি সেদিন সায়েন্স ল্যাবে যে মসজিদ, ওখানে নামাজ পড়ি এবং আমার সেদিন আপনার মনে আছে নিশ্চয়ই যে দোলযাত্রা একদিকে বামপন্থী যারা মানুষজন আছেন তাদের নেতৃত্বে দোলযাত্রা হচ্ছিল অধ্যাপক আনু মোহাম্মদের নেতৃত্বে প্রেস ক্লাব থেকে। অন্যদিকে সেদিন সকল মসজিদ থেকে মুসল্লিরা টুপি পরে পাঞ্জাবি পরে নেমে এসেছিল। সেদিন আমার মনে আছে যে আমি সায়েন্স ল্যাব থেকে প্রথমে শহীদ মিনারের দিকে না গিয়ে ধানমন্ডির দিকে যাই অবস্থা পর্যবেক্ষণের জন্য। আমি তখন দেখলাম যে একদম নিরীহ মুসল্লিরা হেঁটে যাচ্ছে, সেখানেও পুলিশ বাধা দিচ্ছে, সেখানেও গুলি করছে। সুতরাং এই নিরীহ মুসল্লিদের কোনো দোষ ছিল না। তারা নামাজ পড়ে, জায়নামাজ হাতে, মাথায় টুপি পরে বাসায় ফিরছিল। একটা দিনের কথা মনে পড়ে আজকে, কারবালার আজকে আশুরার দিন বলে যে গল্পটা আমার সকাল থেকে মনে পড়ছে যে গত বছর যেদিন 10ই মুহররম আশুরার দিন ছিল, সেদিন ছিল 17 জুলাই। আগের দিন আবু সাঈদ সহ 6জন শহীদ হন। আমাদের কর্মসূচি ছিল গায়েবানা জানাজার নামাজ আদায় করা 6জন শহীদের। গায়েবানা জানাজার নামাজটি ছিল 12টার দিকে টিএসসিতে, কিন্তু সকাল থেকেই পুরো ক্যাম্পাস তখনকার ভিসি মাকসুদ কামাল যৌথ বাহিনী হাতে তুলে দেয়। পুলিশ, র্যাব এবং বিজিবি পুরো ক্যাম্পাসকে ঘিরে রাখে। আমরা অবস্থা বেগতিক দেখে স্থান পরিবর্তন করে গায়েবানা জানাজার নামাজটি ভিসি চত্বরে করবার সিদ্ধান্ত নিই এবং পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে সকল ছাত্রদেরকে অস্ত্রের মুখে হল ত্যাগ করতে বাধ্য করা হয়। 12টার দিকে গায়েবানা জানাজার নামাজ, আমি 11টা 30-এর দিকে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করি। নীলক্ষেত্র রোডে আমাকে বাধা দেওয়া হয়। এরকম একাধিকবার বাধার পরে, কয়েক দফা বাধা পাওয়ার পরে আমি ক্যাম্পাসে প্রবেশ করতে পারি। আমার সঙ্গে আমার এক বন্ধু ছিল। ক্যাম্পাসে গিয়ে দেখি যে আমরা যেখানে আশা করছিলাম যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অধিকাংশ ছাত্ররা সেখানে থাকবে, কিন্তু সেখানে আমরা হাতে গোনা 30 থেকে 50 জনের বেশি কেউ ছিলাম না। সকল ছাত্রদেরকে হল ত্যাগ করতে বাধ্য করা হয় এবং আমরা দেখছিলাম যে চোখের দিকে তাকালে বুঝতে পারছিলাম যে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্ররা তারা চায় ক্যাম্পাসে থাকতে, আন্দোলন অংশগ্রহণ করতে, কিন্তু তাদের নিরুপায় করে তাদেরকে হল ছাড়তে বাধ্য করা হচ্ছে। সবাই চোখে পানি ছাড়তে ছাড়তে হল ত্যাগ করেছিল। আমরা অনেককে একদম হাত জোর করে অনেকে পায়ে ধরে বলছিলাম যে ক্যাম্পাসে থাকো, কিন্তু বাবা মায়ের চোখের কান্না হাজারিতে তারাও থাকতে পারেনি। এই 50 জন ব্যক্তি ছিলাম এবং আমরা বুঝতে পারছিলাম যে এই 50 জন ব্যক্তিদের জানাজা শুরু করলে আমরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। এবং একটু পরপর ক্যাম্পাসে সাউন্ড গ্রেনেড মেরে পুরো পরিস্থিতি, একটা যুদ্ধ ক্ষেত্রে যে পরিস্থিতি থাকে, ভীতিকর পরিস্থিতি, সেরকম করে রাখা হয়েছিল। এরপরে সায়েন্সের দিকের যে 3টি হল, অমর একুশে হল, শহীদুল্লাহ হল এবং ফজলুল হক মুসলিম হল থেকে কিছু ছেলেরা আসেন। পলাশির দিক থেকে ফুলার রোডের রাস্তা ধরে একটা বড় মিছিল আসে। তখন দুপুর 1:30 বাজে। এর মধ্যে আমরা শুনতে পাই এখন এনসিপির যিনি সদস্য সচিব আক্তার ভাইকে জোর করে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আক্তার ভাইয়ের স্ত্রী সানজিদা খুবই প্রেশার হয়ে পড়ে। আমরা ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি এবং আমরা যখন গায়েবানা জানাজার নামাজ পড়তে দাঁড়াই, আমরা সবাই আমাদের সবাই এত বেশি কান্না করছিল, মনে হচ্ছিল যে আমরা আসলেই কারবালার ময়দানে চলে এসেছি। মনে হচ্ছিল যে একটা কারবালা হোসাইনের জীবনে ঘটেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু নাতির জীবনে, আমরা আরেকটা কারবালার ময়দানে দাঁড়িয়ে আছি। আমাদের চারপাশে ফোরাত নদী, আর চারপাশে এই সকল রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় চলে ইউনিফর্ম পরা সবগুলোই ইয়াজিদের বাহিনী এবং একজন ইয়াজিদ গণভবনে বসে আছেন। জানাজা নামাজ শেষ করে আমরা গায়েবানা কফিন নিয়ে মিছিল শুরু করি। মিছিলটি টিএসসির দিকে যাচ্ছিল। যখন কলা ভবনের গেট, গুরুদুয়ারা এইদিকে মিছিলটি যায়, তখন রাস্তার এক পাশে দেয়াল, কলা ভবনের দেয়াল, আর এক পাশে রাস্তার যে ব্যারিয়ার থাকে, ব্যারিয়ার, আর মিছিল যাচ্ছে। দুই পাশ থেকে পুলিশ অ্যাটাক করা শুরু করে। আপনি কোথাও যেতে পারবেন না। এক পাশে দেয়াল, এক পাশে রাস্তার ব্যারিয়ার এবং বাকি দুই পাশে পুলিশ, বিজিবি এবং র্যাব। আপনি যেদিকে যাবেন সেদিকে আপনার সামনে মৃত্যু। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড,
রাবার বুলেট ছোড়াচ্ছিল, মাসুদের গায়ে এসে রাবার বুলেট লাগে, ও রক্তাক্ত হয়ে পড়ে। আমরা কোথাও যাওয়ার জায়গা নেই, পরে কলা ভবনের দেয়াল বেয়ে প্রায় 30 ফিট উপর থেকে লাফ দিয়ে আমরা নিচে পড়ি, এবং সেটা খুব রিস্কি ছিল যে এখান থেকে লাফ দিয়ে পড়লে হয়তো পাটা ভেঙে যেতে পারে, কিন্তু তবুও এর বাইরে কিছু করার ছিল না। এরপরে ঘুরে আবার আমরা মল চত্বরে যাই, সেখানে আমি আসিফ ভাইকে দেখি। আমরা আবার সবাইকে সংগঠিত হয়ে ফাইট ব্যাক করার চেষ্টা করি যে আমরা ক্যাম্পাস ছেড়ে যাবো না, এই ক্যাম্পাস আমাদের, একজন থাকলেও সেসব আমরা ফাইট করবো। তো যখন পুলিশ দেখে যে আমরা সবাই মল চত্বরে আবার জড়ো হওয়ার চেষ্টা করছি, সেখানে অনেক নারী শিক্ষার্থীরাও ছিল। কেউ একজন এসে আমার চেহারা টুথপেস্ট লাগিয়ে দিয়ে গেছিল, আমি জানি না সে কে, আমি তখন দেখতে পাইনি, আমার চোখ বন্ধ ছিল টিয়ার সেলের গন্ধে। তো পুলিশ এরপরে, একটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার ব্যাপার যে বিশ্ববিদ্যালয়ের যে এলাকাতে আবাসিক হলগুলো থাকে, ডরমেটরি থাকে, সেই এলাকায় পুলিশ, বিজিবি এবং র্যাব ঢুকে গুলি চালাচ্ছে, টিয়ার সেল মারছে। আমরা যেহেতু হলপাড়াতেই সবাই সংগঠিত হচ্ছিলাম, পুলিশ এইদিকে ঢুকে, যৌথ বাহিনী এদিকে ঢুকে আবার টিয়ার সেল, আবার রাবার বুলেট ছুটতে থাকে। আমরা একদম পিছু হতে হতে মুজিব হল পর্যন্ত চলে যাই। শেখ মুজিব হলের পিছনে একটা গেট আছে। আমরা একবার চিন্তা করছিলাম যে আমরা থাকি, যারা আছে নিরাপদে ওদেরকে পিছনের গেট দিয়ে বের করে দিই, কিন্তু মুজিব হলের ওখানে, আজিজ মার্কেটের ওখানে ছাত্রলীগের গুন্ডারা, বিজয় একাত্তর হলের সভাপতি ইউনুসের নেতৃত্বে তারা অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, সেখান থেকে আমরা কাউকে বের করতে পারি। পরবর্তীতে রাহিবি আমাকে বলেন যে যাদেরকে পারা যায় নিরাপদে ক্যাম্পাস থেকে বের করে দিতে। তখন আমরা ক্যাজুয়ালিটি এড়ানোর চেষ্টা করছিলাম, যে আমরা থাকি কিন্তু যাতে সাধারণ কারো গায়ে কিছু না হয়। আমি অনেকজনকে নিয়ে, প্রায় 30 জনকে নিয়ে বসুনিয়া তরুণদের নীলক্ষেতের দিকে আগাতে থাকি, এদেরকে ক্যাম্পাস থেকে সেফলি বের করবার জন্য। এবং মানে কী পরিমাণ পাশবিক তারা বুঝতে পারছে, বিজেপি বুঝতে পারছে আমরা ক্যাম্পাস ত্যাগ করছি, এবং এটা অন কাইন্ড অফ তাদেরকে, মানে তাদের এই হামলার মুখেই ত্যাগ করছে, আমরা ক্যাম্পাসকেও ছাড়তে চাইনি। তখনও তারা ওই আমাদের পিছনে পিছনে এক প্লাটুন এসে মানে ভয় লাগানোর জন্য পিছনে সাউন্ড গ্রেড মারছে, যাতে করে নারী শিক্ষার্থীরা চিৎকার করে দৌড় দিচ্ছে, এবং ওই রাস্তার মধ্যে কী কোথায় পড়ে কোথা থেকে গাড়ি আসে কোনো কিছু ঠিক নেই, সবাই প্রাণের ভয় দৌড়াচ্ছে। এরপরে আমি একটা বাসায় চলে যাই, সেফ একটা বাসায়, সেখানে একটু রিফাত আসে, এবং রিফাত রশিদ কী পরিমাণ ভয় ছিল যে ও একটা টি শার্ট আর একটা জিন্সের প্যান্ট পরা ছিল, কোথাও থেকে একটা জুব্বা উদ্ধার করে সেই জুব্বা পরে সেদিন ঢাকায় ঘুরছিল, যাতে কেউ ওকে চিনতে না পারে। কারণ তখনও 17 জুলাই, তখনও 16 জুলাই যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকল ছাত্রলীগকে হল থেকে তাড়া করে বের করে দেওয়া হয়, তখন তারা ঢাকার বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে অস্ত্র নিয়ে মানুষদেরকে চেক করছিল, ফোন চেক করছিল, এবং একদমই পরিচিত যদি কাউকে পায় যে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, তাকে মারধর করছিল, পুলিশে দিচ্ছিল। আপনারা এখন জানেন যে এখন এনসিপির নেতা মোল্লা মোহাম্মদ ফারুক হাসান, তাকেও এরকমভাবেই শাহবাগ থেকে যাওয়ার পথে ছাত্রলীগ নেতারা ধরে তাকে মারধর করে থানায় সোপর্দ করে, এবং তিনি পুরো আন্দোলনের সময়টা জেলে ছিলেন। তো সুতরাং রিফাত তখন সেই শুধু এই ভয়ের জায়গা থেকে একটা জুব্বা পরে সেদিন ঢাকা রাস্তায় ঘুরছিল। সেই দিনটা আসলেই আমরা মনে হচ্ছে যে আমরা আরেকটা কারবালার মধ্যে দিয়ে যাচ্ছি। মানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য এরকম ভয়ানক দিন আমরা কেউ আর চোখে দেখিনি।